হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট মাসের টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আছে, যেমন ডাব্লিউবিপি, কেপি, এছাড়াও ডাব্লিউবি, এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি, এছাড়াও আমরা আগের ভিডিওতেই যে আরআরবি গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে এক্সাম ডেট সম্বন্ধে, তার একটা ভিডিও আমরা করেছি। সেখানে তোমরা জানো যে 17ই নভেম্বর থেকে গ্রুপ ডির এক্সাম কিন্তু শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 8 থেকে 10 নাম্বার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমরা এই টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব আগস্ট মাসের। এই সিরিজের মধ্যে আমরা আলোচনা করতে চলেছি মান্থ ওয়াইজ এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা আমরা দুটো পার্টের মধ্যে কমপ্লিট করব। এখানে আমরা টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং এটা একটা 20 মিনিট শোর মধ্যে চলবে। মাত্র 20 মিনিটের মধ্যেই, 20 থেকে 25 মিনিটের মধ্যে তুমি কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বুস্ট আপ করে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমরা চলে আসব। সেই প্রথম প্রশ্নে আমরা দেখে নেব ন্যাশনাল নিউজগুলিকে। প্রথম প্রশ্নে আমরা ন্যাশনাল নিউজগুলিকে দেখে নেব। তো প্রথম, ভারতবর্ষের মধ্যে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমন একটা অ্যাসেম্বলি যেটা ভারতবর্ষের প্রথম সোলার পাওয়ারের দ্বারা রান করতে চলা প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ভারতবর্ষের মধ্যে প্রথম একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটি কী করছে, সম্পূর্ণভাবে সোলার পাওয়ারের দ্বারা কিন্তু রান করছে। এর জন্য রুফটপ সোলার প্ল্যান্ট বসানো হয়েছে। এখানে রুফটপ সোলার প্ল্যান্ট বসানো হয়েছে, যেটা 500 কিলোওয়াট রুফটপ সোলার যে প্ল্যান্টগুলো সেগুলো বসানো হয়েছে। পরের নিউজে আমরা দেখে নেব যে কেরালা ভারতবর্ষের মধ্যে এমন একটি স্টেটে পরিণত হয়েছে যেটাই ফার্স্ট ফুললি ডিজিটালি লিটারেট স্টেট হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে ভারতবর্ষের প্রথম ফুললি ডিজিটালি লিটারেট স্টেট। আচ্ছা, কেরালা সম্বন্ধে আমরা যদি কিছু বিষয় দেখে নিই, তাহলে কেরালা হচ্ছে দক্ষিণ ভারতের মধ্যে অবস্থিত। কেরালা রাজ্যটি কী হচ্ছে, কেরালা রাজ্যের লিটারেসি রেট হচ্ছে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট লিটারেসি রেট, এবং এর সাথেও হাইয়েস্ট মেল ফিমেল রেশিওতেও কিন্তু কেরালা ভারতবর্ষের মধ্যে প্রথম মেল ফিমেল রেশিওর মধ্যে। আচ্ছা, কেরালার মধ্যে যদি আমরা দেখে নিই, কেরালা রাজ্যের গঠনটা হয়েছে কত সালে না, 1 নভেম্বর 1956 কিন্তু কেরালা রাজ্যটি গঠিত হয়েছে। 1 নভেম্বর 1956। এর রাজধানী কোথায়? এর রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। আচ্ছা, এর রাজ্য ভাষাটা কি, যে যদি বলি আমি স্টেট ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মালায়ালাম হচ্ছে এর স্টেট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এর সাথে যে কেরালার যে স্টেট, আমরা যদি তার স্টেট ট্রি হিসেবে ধরে নিই, তাহলে সেটা হয়ে যাবে নারকেল গাছ হচ্ছে এর একটা রাজকীয় বৃক্ষ বলতে পারি আমরা, রাজকীয় বৃক্ষ। আচ্ছা, এখানকার প্রধান উৎসব, কেরালার প্রধান উৎসব হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল। ওনাম হচ্ছে কেরালা রাজ্যের একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রধান উৎসব। আচ্ছা, কেরালা থেকে আমরা দুটি ক্লাসিক্যাল ডান্সের নাম পেয়ে যাই। কেরালা থেকে আমরা দুটি ক্লাসিক্যাল ডান্সের নাম পেয়ে যাই। ক্লাসিক্যাল ডান্স কি কি? একটা হচ্ছে কথাকলি,
কথাকলি, আর একটা হচ্ছে মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম আর কথাকলি, সেটা হচ্ছে কেরালার ক্লাসিক্যাল ডান্স। তো এই সমস্ত ইনফরমেশানগুলো কেরালা সম্বন্ধে তোমাদের জানাটা প্রয়োজন। চলো পরের নিউজে আমরা দেখে নিই। এশিয়া কাপ হকি, এশিয়া কাপ হকি যেটা হোস্ট করছে ভারতবর্ষের বিহারে এশিয়া কাপ হকি যেটা হোস্ট হচ্ছে ভারতবর্ষের বিহারে। এটি 29শে আগস্ট 29 থেকে শুরু করে সেপ্টেম্বর 7 পর্যন্ত চলেছে। কোথায় না, রাজগীর হকি স্টেডিয়ামে, রাজগীর হকি স্টেডিয়াম, রাজগীর হকি স্টেডিয়ামের মধ্যে এটি কিন্তু চলেছে। 2025 সালের এই যে মেন্স হকি এশিয়া কাপ, সেটা হচ্ছে 12তম এডিশন। এখানে 8টি টিম এখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। যে দেখতে পাচ্ছ তোমরা চারজন দেশের 8জন তাদের ক্যাপ্টেন এখানে উপস্থিত আছে। তো এখানে 8টা টিম অংশগ্রহণ করেছিল। চলো পরের নিউজে দেখা যাক। ইন্ডিয়া এবং ইউএই, ভারতবর্ষ এবং ইউএই একটা এগ্রিমেন্ট সাইন করেছে। কিসের জন্য না, ডিফেন্স সিস্টেমে আরও বেশি মজবুত করার জন্য। সেটা হচ্ছে 13তম জেডিসিসি মিট আপ, সেটা ইন্ডিয়া এবং ইউএই কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করেছে। কিসের জন্য, মেরিটাইম সিকিউরিটি এবং সেফটি কর্পোরেশনের জন্য, সেফটির জন্য। ইন্ডিয়ান নেভি পার্টিসিপেট করছে 32তম এডিশনে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ সিমবেক্স 25, যেটা কোথায় হবে এবার, সিঙ্গাপুরে এটি কন্ডাক্ট করা হচ্ছে। ভারতবর্ষ এবং সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স এক্সারসাইজটা হয়ে থাকে। এক্সারসাইজ সেটা হচ্ছে ভারতবর্ষ এবং সিঙ্গাপুরের মধ্যে হয়ে থাকে। এটা হচ্ছে একটা মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ, যেটা 2 বছরে একবার করে হয়ে থাকে। আচ্ছা, এই সিমবেক্স 25 যেটা আগে নাম ছিল, সিমবেক্স 25-এর আগের নাম, প্রিভিয়াস নাম ছিল এর কিন্তু এক্সারসাইজ লায়ন কিং। এটি কবে থেকে চালু হয়েছে? 1994 থেকে শুরু হয়েছে। এটা 1994 থেকে শুরু হয়েছে এক্সারসাইজ লায়ন কিং, এর আগে নাম ছিল। গুগল টু বিল্ড 1 গিগাওয়াট ডেটা সেন্টার, $6 বিলিয়ন ওপর খরচা করে, সেটা কোথায়, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। গুগল কোম্পানি সেটা বিল্ড করছে 1 গিগাওয়াট ডেটা সেন্টার, কোথায় না, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, গুগল সম্বন্ধে যদি আমরা দেখে নিই, গুগলের ফাউন্ডারের নাম কি? গুগলের ফাউন্ডারের নাম হচ্ছে ল্যারি পেজ এবং সার্গি ব্রেন। 1998 এটি এস্টাবলিশ হয়েছিল, যেটি ফাউন্ডার করেছিল কে, ল্যারি পেজ অ্যান্ড সার্গি ব্রেন, এটি এস্টাবলিশ করেছিল। আচ্ছা, গুগলের সিইওর নাম কি? গুগলের সিইও আমরা জানি যে ভারতবর্ষের সুন্দর পিচাই, সে গুগলের সিইও। পরের নিউজে আমরা দেখে নেব, ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ইনাগুরেটেড 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট অ্যাট ডিপিএ ইন গুজরাট। ডিপিএর ফুল ফর্ম কি? ডিপিএর ফুল ফর্ম হচ্ছে দীনদয়াল পোর্ট অথরিটি কমিশন। ইউনিয়ন মিনিস্টারের সর্বানন্দ সোনোয়াল এটি উদ্ভাবন করেছেন কি
না 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। কোথায়? না দীনদয়াল পোর্ট অথরিটি কমিশন, গুজরাটে। আচ্ছা, এটি মেক ইন ইন্ডিয়ার বেসিসে করা হচ্ছে এবং এটি ভারতবর্ষের প্রথম মেগাওয়াট স্কেল গ্রিন ডিজিটাল প্ল্যান্ট এটা ডেভেলপ করা হচ্ছে, সেটা ইন্ডিয়ান পোর্টের মধ্যে। সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মেগাওয়াট স্কেলে। এবং এখানে এইটাতে 140 মেট্রিক টন 140 মেট্রিক টন 140 মেট্রিক টনস কি হচ্ছে গ্রিন হাইড্রোজেন এখানে অ্যানুয়ালি উৎপাদিত হবে, কিন্তু এখানে উৎপাদিত হবে। পরের নিউজে আমরা চলে যাই। সেমিকন ইন্ডিয়া 2025, সেটা হচ্ছে কান্ট্রিজ লার্জেস্ট সেমিকন্ডাক্টর কনফারেন্স, যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? না যশোভূমি দ্বারকা নিউ দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা আমরা ভিবিআই মার্ক করে নিতে পারি। সেটা হচ্ছে সেমিকন ইন্ডিয়া 2025। এটি হচ্ছে দেশের মধ্যে লার্জেস্ট সেমিকন্ডাক্টর কনফারেন্স, যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? না যশোভূমি দ্বারকা নিউ দিল্লিতে। আচ্ছা, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? না মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আন্ডারে। পরের নিউজে আমরা দেখে নিই। অজয় বাবু ভাল্লরি উইন্স গোল্ড অ্যাট কমনওয়েলথ ওয়েটলিফটিংয়ে অজয় বাবু গোল্ড জিতেছেন। লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দর সিং assumed charge as new Volska's Vice Admiral Sanjay Vatsayan at 47 VCNS। তোমরা এখানে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বিভিন্ন ডিফেন্স লাইনের যে সমস্ত পরীক্ষার জন্য, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দর সিং এটা চার্জ নিচ্ছেন কিসের? VCOAS এর। ভারতবর্ষের প্রথম গ্রাসল্যান্ড বার্ড স্যাঞ্চুয়ারি কন্ডাক্ট করা হয়েছে কোথায়? না কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস এখানে কন্ডাক্ট করা হয়েছে। এবার এইখানে যে বার্ড সেন্সাসটা কন্ডাক্ট করা হয়েছে, সেখান থেকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব। সেটা হচ্ছে এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এই বার্ড সেন্সাসের মধ্যে 43 স্পিসিসকে আইডেন্টিফাই করা হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু সংযুক্ত হয়েছে। এবং এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? না একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা বিখ্যাত হয়েছে। পরের নিউজে আমরা চলে যাই। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভিভিআই করে নাও। দ্য RBI, Reserve Bank of India, have approved the merge of New India Cooperative Bank with Sharavat Cooperative Bank, আগস্ট 4, 2025। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI কি করেছে? অ্যাপ্রুভ করে দিয়েছে মার্জ করার জন্য, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের সাথে সারস্বত কোঅপারেটিভ ব্যাংকের সাথে যুক্ত করার জন্য, মার্জ করার জন্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, RBI এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? RBI প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। সে এবং যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তার হেডকোয়ার্টার ছিল কোথায়?
কলকাতা। কলকাতাতে এর হেডকোয়ার্টার ছিল এবং 2 বছর পরে 1937 সালে কিন্তু এর হেডকোয়ার্টারটা চলে আসে কোথায়? মুম্বাই। মহারাষ্ট্রের সিএম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ইনাগুরেট ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার ইন নাগপুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতবর্ষের প্রথম এআই পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার কোথায়? নাগপুরে। মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনবিস। ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি 43তম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি, তোমরা দেখতে পাচ্ছ যে নীতিন গডকরি স্যার সেই অ্যাওয়ার্ডটা নিচ্ছেন। ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি 43তম লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, লোকমান্য তিলক অ্যাওয়ার্ডটা কিসের জন্য দেওয়া হয়? লোকমান্য তিলক অ্যাওয়ার্ডটা যে বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলকের মেমোরি হিসেবে কিন্তু এটাই দেওয়া হয়ে থাকে এবং এর যে প্রাইজ মানি সেটা হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হয়ে থাকে এবং এর সাথে যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিস দেওয়া হয়, একটা স্মারকলিপি, মেডেল, এই সমগুলো দেওয়া হয়। এবং যে নীতিন গডকরি সেটা আমাদের সড়ক মন্ত্রীর মধ্যে আছেন উনি। পরের নিউজে আমরা দেখে নেব ইউনিয়ন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর ইনাগুরেট ফার্স্ট এভার বিমটেক্স ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল হেল্ড ইন নিউ দিল্লি। বিমটেক্স আমাদের যে ফরেন মিনিস্টার আছে, আমাদের এস জয়শঙ্কর স্যার কী করেছেন? ইউনিয়ন মিনিস্টার এস জয়শঙ্কর স্যার বিমটেক্সের প্রথম ট্র্যাডিশনাল মিউজিক ফেস্টিভ্যালটা কিন্তু তিনি ইনাগুরেট করেছেন। আচ্ছা, বিমটেক্সের ফুল ফর্মটা কি? বিমটেক্সের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, বিমটেক্সের আন্ডারে 7টি মেম্বার আছে। কি কি? একটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। তো বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, এই 7টি দেশ কিন্তু বিমটেক্সের আন্ডারে আছে। আচ্ছা, আর বিমটেক্সের যে সদর দপ্তর, বিমটেক্সের হেডকোয়ার্টার সেটা আছে ঢাকাতে। ঢাকা, বাংলাদেশে কিন্তু বিমটেক্সের হেডকোয়ার্টার রয়েছে। পরের নিউজে আমরা দেখে নিই। পরের নিউজে আমরা কিছু ইন্টারন্যাশনাল নিউজ আমরা দেখে নেব। মলডোভা বিকাম 107th মেম্বার অফ আইএসএ। আইএসএর 107তম মেম্বার হচ্ছে কে? মলডোভা। আচ্ছা, আইএসএর ফুল ফর্ম কি? আইএসএর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 107তম মেম্বার হচ্ছে কে? মলডোভা। 8th কমনওয়েলথ ইউথ গেম, 8তম কমনওয়েলথ ইউথ গেম সেটা হোস্ট করছে কে? মাল্টা। কত সালে? 2027 সালে। 2027 সালে এই 8তম কমনওয়েলথ ইউথ গেমস সেটা হোস্ট হচ্ছে কোথায়? মাল্টাতে হোস্ট হচ্ছে 2027 সালে।
অস্ট্রেলিয়াজ ফার্স্ট ইন্ডিজিনিয়াস রকেট ইরিস যেটা লঞ্চটা কিন্তু ফেল হয়ে গেছে 14 সেকেন্ড ফ্লাইটের মধ্যেই কিন্তু এটা ফেল হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ইরিস। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025 যেটা পেয়েছে কি এডুকেট গার্লস, ফার্স্ট ইন্ডিয়ান অর্গানাইজেশন টু উইন রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এডুকেট গার্লস এটা হচ্ছে একটা ভারতবর্ষের একটা অর্গানাইজেশন যেটা কি হলো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং আরও যে সমস্ত যারা রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে হলেন যে তোমরা দেখতে পাচ্ছ যে আদার্স যে সমস্ত যারা অ্যাওয়ার্ডটা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন শাহিনা আলী ফ্রম দ্য মালদ্বীপস, তিনি একজন পরিবেশবিদ। এবং এছাড়াও ফালভানো অ্যান্টোনিও এল ভ্যালিলেভা, তিনি ফিলিপিন্সের। আচ্ছা, এখানে আমাদের সবথেকে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এডুকেট গার্লস যেটা একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন, তারা কিন্তু এই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আচ্ছা, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নেব। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। আচ্ছা, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয়, নোবেল অফ এশিয়ার নোবেল বলা হয়। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে এশিয়ার নোবেল বলা হয়। এটি এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1957 সালে এটি এস্টাবলিশ হয়েছিল। এবং এটা প্রথমবার ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল 1958 সালে। 1958 সালে এটা কিন্তু প্রথমবার দেওয়া হয়েছিল। কিসের জন্য দেওয়া হয়ে থাকে? কিসের জন্য এটি দেওয়া হয়ে থাকে? না, এটি দেওয়া হয়ে থাকে আউটস্ট্যান্ডিং সার্ভিস ইন দ্য, এটি দেওয়া হয়ে থাকে কিসের জন্য? না, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি, পাবলিক ইন্টারেস্ট এক্সিকিউটিভ জুডিশিয়াল লেজিসলেটিভ মিলিটারি এবং গভর্নমেন্টের যে কোনো ব্রাঞ্চে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য, আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য সেটি গভর্নমেন্টের কোনো একটা সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, বা পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল বা লেজিসলেটিভ বা মিলিটারির ক্ষেত্রে একটি খুব ভালো প্রদর্শনের জন্য এবং আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য কিন্তু রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড যেটি 1957 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1958 সালে প্রথমবার কিন্তু রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডকেই না এশিয়ার নোবেল বলা হয়ে থাকে। চলো পরের নিউজে আমরা দেখে নিই। কার্লোস আলকারাজ উইন্স ফার্স্ট সিনসিনাটি ওপেন টাইটেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিনসিনাটি ওপেন টাইটেল কে জিতেছে? না কার্লোস আলকারাজ। গীতাঞ্জলি শ্রী ওন পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড জিতেছেন
কিসের জন্য? তার বই এলিফ্যান্ট লিভড হেয়ার, এলিফ্যান্ট লিভড হেয়ার, তার যে বই সেই বইয়ের জন্য কিন্তু তিনি পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ডটি পেয়েছেন। পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড, পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা। পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? না গীতাঞ্জলি শ্রী। তার বইয়ের নাম কি? এলিফ্যান্টা লিভড হেয়ার। এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে যে এলিফ্যান্টা লিভড হেয়ার বইয়ের নাম, বইটি কার লেখা, বা এটাও দিতে পারে যে পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ডটি এলিফ্যান্টা লিভড হেয়ার বইয়ের জন্য কে পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে গীতাঞ্জলি শ্রী। পরের নিউজ আমরা বুক অ্যান্ড অথার থেকে দেখে নেব। বুক অ্যান্ড অথার থেকে আচ্ছা, এখান থেকে আমাদের আর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে ট্রান্সলেটটা, এই এর এলিফ্যান্টটা লিভড হেয়ার এর ট্রান্সলেট করেছিল কে? এ ট্রান্সলেট করেছিল ডেজি রকওয়েল। ডেজি রকওয়েল কিন্তু এই বইটা ট্রান্সলেট করেছিলেন। পরের নিউজে আমরা দেখে নেব দ্য ম্যান হু বিকেম সিনেমা। দ্য ম্যান হু বিকেম সিনেমা দিলীপ কুমার বাই অশোক চোপড়া ইজ পাবলিশড। অশোক চোপড়ার লেখা দ্য ম্যান হু বিকেম সিনেমা। দ্য ম্যান হু বিকেম সিনেমা। দিলীপ কুমার, এই বইটি কার লেখা? অশোক চোপড়ার লেখা। সেটা পাবলিশড হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আমরা দিলীপ কুমারের যে আত্মজীবনী, সেটা কিন্তু অটোবায়োগ্রাফি, সেটা অনেক পরীক্ষায় অলরেডি এসে গেছে, অনেক পিওয়াইকিউ তোমরা দেখতে পাবে যে দিলীপ কুমারের লেখা যে অটোবায়োগ্রাফি, তার নাম কি? দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো। দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো, এটি হচ্ছে দিলীপ কুমারের লেখা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আচ্ছা, সেটি হচ্ছে দিলীপ কুমারের লেখা আত্মজীবনী। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দিলীপ কুমারের লেখা আত্মজীবনের নাম কি? দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো। এবং এই যে বই দ্য ম্যান হু বিকাম সিনেমা দিলীপ কুমার, এটি পাবলিশড হয়েছে অশোক চোপড়ার। দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, বুক অন এম.এস. স্বামীনাথন, ফাদার অফ গ্রিন রেভলিউশন পাবলিশড। আচ্ছা, এম.এস. স্বামীনাথনকে নিয়ে লেখা বই দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, এটা কে? অথারটাকে না প্রিয়ম্বদা জয়কুমার। ইনি লিখেছেন বইটা কাকে নিয়ে? না এম.এস. স্বামীনাথনকে নিয়ে। তিনি এম.এস. স্বামীনাথন কে ছিলেন? এম.এস. স্বামীনাথন ছিলেন ফাদার অফ গ্রিন রেভলিউশন। আচ্ছা, গ্রিন রেভলিউশন 1960-এর দশকে ঘটেছিল। 1960-এর দশকে মানে মোটামুটি 1966-67 সময়কালে। আচ্ছা, এই যে গ্রিন রেভলিউশন ঘটেছিল, এটা মেনলি খাদ্যশস্যের ওপর কিন্তু ঘটেছিল। খাদ্যশস্যের উচ্চ ফলন বৃদ্ধির জন্য, খাদ্যশস্যের যাতে চাহিদা পূরণ করতে পারা যায় তার জন্য হয়েছিল। এটা প্রথমে হয়েছিল হুইটের ওপরে বা গমের ওপরে, এবং পরে সেটা ধানের ওপরে হয়েছিল। মেনলি গম এবং ধান এর ওপরে কিন্তু যে গ্রিন রেভলিউশনটা কিন্তু ঘটেছিল, গম এবং ধানের ওপরে। এবং গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয়, ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয় এম.এস. স্বামীনাথনকে। আচ্ছা, গ্রিন রেভলিউশন সম্বন্ধে আমরা দু এক কথা যদি জেনে নিই, তাহলে এই যে গ্রিন রেভলিউশন এর ফাদার বলা হয় কাকে? না গ্রিন রেভলিউশনের বিশ্বে ফাদার বলা হয় নরম্যান বোরলগকে। নরম্যান বোরলগ। এবং ভারতবর্ষে ফাদার অফ ইন্ডিয়া যদি বলা হয়,
তাহলে MS স্বামীনাথন। গ্রিন রেভলিউশনে HYV সিডের ব্যবহার করা হয়। HYV সিড কি? HYV ফুল ফর্ম হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড। এটি ব্যবহার করে কিন্তু প্রচুর পরিমাণে ফলনটা পাওয়া গেছিলো এবং এর সাথেও যে রাসায়নিক সার এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করা হয়, যাতে করে কি হয় যে খাদ্য শস্যের চাহিদাটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে পূরণটা করতে সম্ভব হয়। তো এই গ্রিন রেভলিউশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই কোশ্চেনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে MS স্বামীনাথনের ওপর থেকে লেখা বই দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, প্রিয়াম্বদা জয়কুমারের লেখা। রিসেন্টলি তোমরা জানো যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিসেন্টলি MS স্বামীনাথন স্যার মারা গেছেন, তার ডেথ হয়ে গেছে MS স্বামীনাথন স্যার। পরের নিউজে আমরা দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ, দ্য লেডি আয়রন। The Conscience Network by Sugata Srinivasa Raju is published in August 2025. এই যে এই বইটি কাকে নিয়ে লেখা? ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা। দ্য লেডি আয়রন অফ ইন্ডিয়া, লেডি আয়রন হিসেবে আমরা তাকে জানি। দ্য কনসায়েন্স নেটওয়ার্ক হচ্ছে এই বইয়ের টাইটেল। যেটি কে লিখেছিলেন না, সেটি লিখেছেন সুজাতা শ্রীনিবাসা রাজু, তিনি এই বইটি লিখেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। থ্যাঙ্কস টু অল অফ ইউ। তোমরা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যায়। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দাও। আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে কমপ্লিট জিকের ব্যাচ। কমপ্লিট জিকে জিএসের ওপর থেকে কিন্তু একটা ব্যাচ শুরু হতে চলেছে ফ্রি অফ কস্টে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।